This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। নিউজ আট 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো তা হলো ত্রাসের দেশ কথাটা ভেবেচিন্তেই ব্যবহার করছি আমরা। কতটা ত্রাস বাংলাদেশে ঘুরতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন। ত্রাসের দেশ থেকে প্রাণ হাতে নিয়ে ফিরতে হয়েছে তাকে। সে দেশে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণে সরব হয়েছেন ইসকনের সন্ন্যাসীরা। প্রতিবাদে গর্জে উঠেছে বিভিন্ন সংগঠন। নতুন করে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশে গিয়ে আক্রান্ত হলেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। সায়নের অভিযোগ, তিনি ভারতীয় এবং হিন্দু জানতে পেরেই তার ওপর রে করে তেড়ে আসে একদল কট্টরপন্থী। 5 জন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে। পকেট মানে টাকা পয়সা, মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে। তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছিল। এখানে শেষ নয়, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও হয়রানির মুখে পড়তে হয় বলে সায়নের দাবি। কোনো ক্রমে বাংলাদেশ থেকে এপারে পালিয়ে প্রাণে বাঁচেন বেলঘরিয়ার যুবক। থানায় গেছিলাম কমপ্লেন করতে। ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এইসে হ্যান ত্যান এসে আমাকে জিজ্ঞেস করতে লাগে। সকালবেলা কেস করব ভাবি। তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে। সায়নের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা চলছে। তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে এবার বাংলায়। কলকাতায়, ভুবনেশ্বরে প্রতিবাদ ইসকনের সন্ন্যাসীদের। হিন্দুদের ওপর অত্যাচারে গর্জে উঠেছেন মতুয়ারাও। বাগদায় প্রতিবাদ মিছিলে সামিল হন তাঁরা। হাওড়ায় পথে নামেন রামসেনা। বাংলাদেশে অরাজক পরিস্থিতি নিয়ে সরব হন সিপিএম এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা। ইউনূস সরকার আসার পর থেকে এটা শুধু ওখানে হিন্দুদের ওপরে হচ্ছে না, ওখানে সংখ্যালঘু ওপর মুসলিমদের ওপরে এই অত্যাচারটা হচ্ছে। টোটাল রাজনৈতিকের ওপরে অত্যাচার, বিরোধী রাজনীতির ওপরে এই অত্যাচারটা চলছে। বাংলাদেশ পরিস্থিতির আঁচ লেগেছে বঙ্গ রাজনীতিতেও। শাসক দলের বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ এনে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা কেন্দ্রের দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। ওখানে বোম মারা হচ্ছে, মাদ্রাসা তৈরি করে ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে উগ্রপন্থীদেরকে, আর এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি সব জায়গায় পৌঁছে যাচ্ছে। খালি বাংলা বিপন্ন নয়, সারা দেশ বিপন্ন। বাংলাদেশে কি করা উচিত পশ্চিমবঙ্গ সরকার করবে না, এটা আলাদা দেশ, ওটা তো করবে ভারত সরকার। তাহলে বিজেপি তো চালায় ভারত সরকার। তাহলে এখানে রাজনীতিটা না করে, বীরত্ব না দেখিয়ে, গন্ডগোল তৈরি না করে আপনারা দিল্লির নেতাদের দিয়ে বাংলাদেশে যথাযথ আপনারা কি চাইছেন আপনারা পদক্ষেপ নেওয়ান। এই তরজার মধ্যেই ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের 54 জন ভক্ত। বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হলো তাঁদের। কোনো কারণ ছাড়াই ভারতে প্রবেশে বাধা, দাবি ইসকনের ভক্তদের। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জের দাবি, সন্দেহজনক যাত্রা মনে হওয়াতেই যাত্রায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চদশ শতকে নবদ্বীপে নাম সংকীর্তন নিষিদ্ধ করেছিলেন চাঁদ কাজী। নির্দেশ মানেননি শ্রী চৈতন্য মহাপ্রভু। লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে এগিয়েছিলেন কাজিরাই প্রাসাদের দিকে। কাজী শাসানি সুরের সাগরে ভেসে গিয়েছিল। 1000 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। জামাতে ইসলামী ইসকন ভক্তদের ঘাট থেকে মাথা নামিয়ে দেওয়া শাসানি দিয়েছে। বিশ্বজুড়ে কীর্তন করে শাসানির জবাব দিলেন ইসকন অনুগামীরা। যোগ দিল শান্তিকামী হিন্দু সংগঠনগুলি। বাংলাদেশে ইসকন ও হিন্দুদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা অব্যাহত। চট্টগ্রামে হিন্দুদের ধর্মস্থান ও বাড়িতে লাগাতার হামলা চলছে। বিএনপি এবং জামাতে ইসলামী হাতে হাত মিলিয়ে সন্ত্রাস শুরু করেছে।
ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় পর্যটকদের বাসে ইচ্ছে করে ধাক্কা মারে বাংলাদেশি ট্রাক। তারপর বাস যাত্রীদের ঘিরে স্লোগান দেয় মৌলবাদী বাংলাদেশিরা। যাত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঢাকার কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নি সাহাকে নিগ্রহ করা হয়। মুন্নি সাহা বাংলাদেশি, কিন্তু হিন্দু হওয়ায় তাকে দেশ ছাড়তে বলা হয়। মোহাম্মদ ইউনূস সরকারের সরাসরি প্রশ্রয় হিন্দুদের ওপর অবাধে নির্যাতন চালিয়ে যাচ্ছে জামাত। কে বলবে মোহাম্মদ ইউনূস লোকটাই নোবেল শান্তি সম্মান পেয়েছেন। ইউনূসের বাংলাদেশে জঙ্গি, রাজাকার ও মৌলবাদীরা একে একে মুক্তি পাচ্ছে। এবার দুর্নীতিতে অভিযুক্ত খালেদা জিয়া পুত্র তারেক রহমানও বেকসুর খালাস হয়ে গেলেন একটি মামলায়। তারেকের দেশে ফেরার জল্পনা জোরদার হলো। অপরাধী ও খুনিরা ছাড়া পাচ্ছে, আর সন্ন্যাসীরা গ্রেফতার হচ্ছেন। চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তরুণ সন্ন্যাসী শ্যাম দাস প্রভু। ইস্কনের আরেকটি মন্দিরে হামলা চালানো হয়েছে। अभी तक बांग्लादेश में 4 ब्रह्मचारियों को गिरफ्तार किया गया है। 2 दिन पहले जब चिन्मय कृष्णा प्रभु को दवा और प्रसाद लेके 2 ब्रह्मचारी गए थे, तो वो जब वापस आ रहे थे उनको पुलिस ने गिरफ्तार कर लिया, और चिन्मय कृष्ण दास के जो सेक्रेटरी हैं उनको भी गिरफ्तार कर लिया गया है। এটা বাংলাদেশের অন্দরের ছবি। কুয়োর ব্যাঙ যেমন মনে করে ইঁদো পচা জলই বুঝি সাগর, বাংলাদেশের মৌলবাদী মানুষের জ্ঞানের সীমা ততটুকুই। তার বাইরে গোটা বিশ্ব দেখছে মহামানবের সাগর তীরে নোংরা নর্দমা কোনটা। সন্ন্যাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিশ্বজুড়ে ইস্কনের হাজারের বেশি আশ্রমে প্রার্থনা হয়েছে। ইউরোপ আমেরিকার মানুষ জেনেছেন জামাতে ইসলামী কি, তারা কি করে, তারা কি করেছে। जितनी जल्दी हो सके ये बांग्लादेश में जो कृष्ण भक्तों को और दूसरी जो हमारी हिंदू सनातनी भक्त हैं उनके साथ जो व्यवहार किया जा रहा है, मारकाट मच रहा है, इसको जल्दी से रुके। आज का वो कीर्तन और प्रार्थना बांग्लादेश के सभी भक्तों के संरक्षण के लिए और उनके उद्धार के लिए किया जा रहा है। साथ साथ जितने अल्पसंख्यक समुदाय बांग्लादेश में उनके भी संरक्षण के लिए और उनके समर्थन में ये प्रार्थना आयोजित किया जा रहा है। Deeply concerned about the situation of our devotees and other minorities in Bangladesh, and we request the world governments to come up and to discuss the matter with the Bangladeshi government so that the things can be settled out peacefully. সনাতনী ধর্মের অন্যান্য শাখার মানুষও বাংলাদেশে হিন্দু ও ইস্কনের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে। দুর্গাপুরে বিশ্ব সনাতনী হিন্দু মঞ্চ প্রতিবাদ করেছে। বাগদার হেলেঞ্চায় বিক্ষোভ দেখিয়েছে মতুয়া মহাসংঘ। और जिन लोगों ने शांति का नोबेल पुरस्कार मोहम्मद यूनुस को दिया, वो हिंदुओं के हत्या कराने के लिए, हिंदू जेनोसाइड के लिए आमादा है। ऐसी परिस्थितियों में भारत सरकार को मूक दर्शक नहीं बनना चाहिए। जिस प्रकार से धर्म स्थानों को, मंदिरों में जो तोड़फोड़ हो रही है और जो धार्मिक जनता है उनको पूजा पाठ करने से रोका जा रहा है, ये यूएनओ का जो कानून है उसका भी उल्लंघन है। मानव अधिकार आयोग को भी इस पे संज्ञान लेना चाहिए। अंतर्राष्ट्रीय जो राजनीति है आज की, उसके अनुसार एक ऐसे व्यक्ति के हाथ में वहाँ की सत्ता है जो स्वयं नोबेल पुरस्कार विजेता है, उनसे ऐसी आशा नहीं की जा सकती। वो बहुत गलत है और इसके लिए भारत सरकार को कुछ करना चाहिए, क्योंकि जब तक सरकार नहीं कुछ बोलेगी और कुछ करेगी तब तक उनके साथ ऐसे ही अन्याय होते रहेंगे। बांग्लादेश की सरकार को सचेत होना चाहिए, और अगर वो नहीं बचा सकती हिंदुओं को तो एक हिंदू राष्ट्र अलग से उसी बांग्लादेश में बनाए। ইউনূসের কাঁচা কাপড়ে ভালো মতোই কাদা লেপে দিয়েছে জামাত। নোবেল শান্তি পুরস্কার কার হাতে তুলে দেওয়া হয়েছিল দেখছে নরওয়ের নোবেল কমিটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সীমান্তে প্রহরা এড়িয়ে অনুপ্রবেশ যতটা কঠিন, এদেশের পরিচয়পত্র পাওয়া কি ততটাই সহজ কাজ? প্রশ্নটা আরও জোরালো হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেলিম মাতব্বরের গ্রেফতারির পর। কিভাবে তার হাতে এলো আধার কার্ড? ভুয়ো নথি দিয়ে কিভাবে সে পেল পাসপোর্ট? যথাযথ তথ্য অনুসন্ধান কি করেনি স্থানীয় পুলিশ প্রশাসন? শুরু হয়েছে প্রবল বিতর্ক। পাকিস্তানি সেনার ভয়াবহ অত্যাচারের হাত থেকে ওপার বাংলাকে মুক্ত করতে 2 হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতার সূর্য উঠেছিল বাংলাদেশে। সেখান থেকে ঘুণ পোকার মতো দিনে দিনে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত ভূমে। যার নবতম উদাহরণ সেলিম মাতব্বর। অবশেষে পুলিশের জালে সে ধরা পড়েছে। তবে কিভাবে বিএনপি নেতা সেলিম মাতব্বর
দিনে দিনে রবি শর্মা হয়ে উঠল, কিভাবে তার হাতে চলে এলো এদেশের পরিচয়পত্র? এই সমস্ত প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিরাট বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশ নাগরিক সেলিম মাতব্বরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে 2023 সালের জানুয়ারি মাস নাগাদ এই সেলিম মাতব্বর তিনি ভারত বাংলাদেশের নদিয়া জেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অবৈধভাবে পার করে এদেশে প্রবেশ করেন। আর সেক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন উত্তর 24 পরগনার এক এজেন্ট। আর পরবর্তীতে সেই এজেন্টই হাবড়া এলাকার বাসিন্দা, ওই এজেন্টই এই সেলিম মাতব্বরকে ভুয়ো নথি তৈরি করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় নাম বদল করছে। বারাসাত এখন সবচেয়ে বড় হাব, ওখান থেকে আধার কার্ড ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখানেও আছে, পুলিশের কাছে খবর আছে, এখানেও আছে। রাজারহাট গোপালপুরেও একজন কার্ড তৈরি করছে। তা এরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে মৌলবাদীদের। জাজগণ্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে তৃণমূলের নেতা ধরা পড়ছে, কালকে কোন এক মাতব্বর ধরা পড়েছে। এগুলো হচ্ছে তৃণমূলের মাতব্বরির কারণে। তৃণমূলকে সরিয়ে দিন, এসব ঠান্ডা হয়ে যাবে। পুলিশ সূত্রে খবর, রবি শর্মা নামে ভুয়ো পরিচয়ে নদিয়ার এক ঠিকানায় পরিচয়পত্র ব্যবহার করতে শুরু করে সেলিম। কিছুদিনের মধ্যেই ভুয়ো নথি ব্যবহার করে দিল্লির এক ঠিকানার আধার কার্ড তৈরি করে ফেলেছিল সে। একসময় তার হাতে চলে আসে ভারতীয় পাসপোর্টও। সেই পাসপোর্টের ছবিও এসছে টিভি9 বাংলার হাতে। সেলিম মাতব্বরকে গ্রেপ্তার করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো পর্যন্ত তদন্তকারীদের নাগালে এসে পৌঁছয়নি। সেই মোবাইল ফোনের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে এই সেলিম মাতব্বরের সঙ্গে কোনোরকম কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কিনা সেই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য শনিবার রাতে পার্ক স্ট্রিট থানাতে এসে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর বর্ডার পেরিয়ে যখন কেউ এখানে ঢুকছে, তো 2014 থেকে তো অন্য কোনো সরকার নেই। যে সরকার ঘুষপেটিয়া বলে বলে, ঘুষ মানে আমার ঘরে এসে ঢুকে বসে আছে এইরকম কথা বলে, তারা বর্ডার সিকিউরিটির দায়িত্ব তাদের, তারা কেন করতে পারছেন না? বর্ডার যেমন বোঝা গেল না হয় দিল্লিওয়ালাদের ব্যাপার, এই রাজ্যের মধ্যে কোথায় কি কার্ড পেলো না পেলো ইত্যাদি, তো রাজ্য সরকার কি সমানভাবে অপরাধী নয়? যেমন দিল্লি তার বাহিনী বিএসএফ ইত্যাদি, তেমন রাজ্যের বাহিনী সমানভাবে অপরাধী। কেন কোথায় কোথায় এরভাবে কার্ড পেয়ে যাচ্ছে? মুজিবুর রহমানের স্বপ্নের দেশ বাংলাদেশ ধীরে ধীরে কট্টরপন্থার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশ নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই। তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, স্বরাষ্ট্র দপ্তরকে। ঢুকেছে কার দায়িত্ব? স্বরাষ্ট্র দপ্তর। ফেলিওর কার? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট দিল্লি থেকে, ফেলিওর কার? দিল্লি পুলিশ। মাথায় কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে, যেটুকু শুনেছি, বা অন্য আরেকটা কোনো রাজ্য থেকে। তো ফেলিওর কার? সেইভাবে তো দেখতে হবে এগুলোকে। বিএসএফ এর কড়া নজর এড়িয়ে কিভাবে সেলিম মাতব্বরের মতো লোকজন এদেশে ঢুকছে, সীমান্ত পেরিয়ে আসার পর অনুপ্রবেশকারীদের হাতে কিভাবে পৌঁছে যাচ্ছে পরিচয়পত্র, সেখানে কি স্থানীয় নেতাদের মদত নেই? এলাকায় নতুন কেউ ঢুকতে শুরু করেছে, তা পুলিশ প্রশাসনেরই বা নজর এড়াচ্ছে কি করে? প্রশ্নের জবাব আছে শাসক দলের কাছে। আর এই গোটা বিষয়টি বিএনপির সদস্য এই সেলিম মাতব্বর সম্পর্কিত বিষয় এবং তার এই যে ভুয়ো নথিপত্র তৈরি করা, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা, এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। বিরাট জয়ের বিড়ম্বনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাছাইয়ে মাথার চুল ছেঁড়ার দশা মহাজুতি জোটের। মুম্বাই থেকে দিল্লি বেশ কয়েকবার দৌড়ঝাঁপের পর সমাধান সূত্র অবশেষে বেরিয়েছে। বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ারের এনসিপি পাবে সম্মানজনক দফতর। একনাথ শিন্ডে তাহলে মুখ্যমন্ত্রিত্বের দাবি ছেড়ে দিয়েছেন, অন্য কোনো দফতর নিতে রাজি হয়েছেন কি তা এখন অবশ্য স্পষ্ট নয়। জটিলতা কাটেনি, শপথ সম্ভবত 5ই ডিসেম্বর। মহারাষ্ট্রে সর্বকালের সেরা পারফরম্যান্স বিজেপির। পদ্ম পার্টির নতুন চাণক্য দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে লড়ে 132টি আসনে জিতেছে বিজেপি। শিন্ডেপন্থী শিবসেনা জয়ী 57 আসনে, অজিত পাওয়ারের এনসিপি জয়ী 41 আসনে। মহাবিকাশ আঘাড়ি কার্যত ধূলিসাৎ। তার মানে বিজেপিকে বাইরে রেখে মহারাষ্ট্রে সরকার গঠন কোনোভাবেই সম্ভব নয়। আর বিজেপির হাতে অনেক বিকল্প। তবে জাতীয় রাজনীতির স্বার্থ মাথায় রেখে মহাজুতি অক্ষুণ্ণ রাখতে চায় বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ফের
জোট সঙ্গীকে ছেড়ে দিতে অরাজি ছিলেন বিজেপির নেতারা। শিন্ডেপন্থী শিবসেনার পক্ষ থেকে বিহার মডেল অনুসরণের দাবি জানানো হয়। বিহারে কম আসন থাকা সত্ত্বেও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, কিন্তু মহারাষ্ট্রে সেই ফর্মুলা মানতে নারাজ বিজেপি। শিন্ডে সমর্থকরা তাঁকেই মুখ্যমন্ত্রী রেখে দেওয়ার দাবি জানান। অজিত পাওয়ারের সমর্থকরা দাবি জানাতে থাকেন তাঁদের দাদাকে মুখ্যমন্ত্রী করতে হবে। সমাধান সূত্র না বেরোনোয় একনাথ শিন্ডে জানিয়ে দেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা তারা মেনে নেবেন। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মহাজুতি নেতারা। ফিরে এসে মুম্বাইয়ে বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। জ্বরে কাবু একনাথ শিন্ডে চলে যান সাতারায় নিজের গ্রামের বাড়িতে। রবিবার একনাথ শিন্ডে জানালেন তিনি গোঁসা করে গ্রামের বাড়ি যাননি। নির্বাচনের প্রচারে পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর হয়েছিল। জোট প্রার্থীকেই মুখ্যমন্ত্রী পদে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন শিন্ডে। তার মানে শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছে না। অজিত পাওয়ার অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হবে বিজেপির, শিবসেনা ও এনসিপি উপমুখ্যমন্ত্রীর পদ পাবে। ये सरकार जो है ये जनता की आवाज वाली सरकार है। जनता को जैसे सरकार चाहिए वैसे सरकार मिलेगा। मैंने बुधवार के दिन पूरी तरह मेरी भूमिका स्पष्ट की हुई है। आदरणीय प्रधानमंत्री जी, आदरणीय गृह मंत्री अमित भाई और भारतीय जनता गृह मंत्रालय को लेकर के कोई मांग है क्या आप लोगों की? भारतीय जनता पक्ष के अध्यक्ष नड्डा जी जो मुख्यमंत्री पद के बारे में तय करेंगे उसको मेरा पूरा समर्थन मैंने ऑलरेडी दे दिया। সূত্রের খবর, স্বরাষ্ট্র দপ্তরের দাবি জানিয়েছেন একনাথ শিন্ডে। 9টি দফতর ধরে রাখতে চায় শিন্ডেপন্থী শিবসেনা। শিল্প ও নগরায়ণ দফতরও হাতে চান শিন্ডে। 5ই ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে মহাজুতি মুখ্যমন্ত্রীর শপথ হতে পারে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। সোমবারই মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যেতে পারে। দৌড়ে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশই। এদিকে সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে কংগ্রেসের প্রতিনিধি দল। ইভিএম নিয়ে উদ্বেগ ও আপত্তির কথা জানাবে কংগ্রেস। हमारी जो शिकायतें हैं, हमने जो रिपोर्ट पेश किया है, मेमोरेंडम पेश किया है, वो चुनावी प्रक्रिया को लेकर मैं साफ कर देना चाहता हूं। ईवीएम से हमारे जो सवाल रहे हैं ईवीएम के बारे में, हम उसका नजरअंदाज नहीं कर रहे हैं, पर ईवीएम चुनावी प्रक्रिया का एक अंग है। और हम देख रहे हैं महाराष्ट्र में पूरे तरीके से इस चुनावी प्रक्रिया गड़बड़ हो गई है। অন্যদিকে উপনির্বাচনে জেতার পর প্রিয়াঙ্কা গান্ধী রবিবার কেরালার ওয়েনারে রোড শো করেছেন, মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধাননগর পুরসভায় হাতিয়াড়া এলাকায় প্রমোটার বাহিনীর হাতে আক্রান্ত জমির মালিক। সিসিটিভি ক্যামেরায় হামলার ছবি ধরা পড়লেও এখনো কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। হাতিয়াড়ায় প্রমোটারদের দাদাগিরি, জোর করে জমি দখলের অভিযোগ, বাধা দিলে জমি মালিককে লোক পাঠিয়ে মারধরের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার ছবি। পুলিশ সূত্রে খবর, বিধাননগর পুর এলাকার 13 নম্বর ওয়ার্ডে 5 কাঠা জমি বিক্রির জন্য প্রমোটারের কাছ থেকে 23 লক্ষ টাকা অগ্রিম জামিন নেন জমি মালিক শামীম আক্তার। অভিযোগ, জমির রেজিস্ট্রি হওয়ার আগেই সেখানে কাজ শুরু করে প্রমোটার। সেই কাজে বাধা দিতে গেলে জমির মালিককে বেধড়ক মারধরের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। মারধরের ঘটনায় গুরুতর আহত হন জমি মালিক। এরপরই ইকোপার্ক থানায় অভিযুক্ত মুর্তাজা সর্দার, মাসুদ ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যেদিন আমার এফআইআর হয়েছে সেই দিনই রাত আনুমানিক 11টা থেকে 11:30 নাগাদ আমার একটা ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়। কেউ অ্যারেস্ট তো দূরের যাক, আমার হাজব্যান্ড ঘরে পড়ে আছে আর প্রমোটাররা দিব্য দাপটে ঘুরে বেড়াচ্ছে বাইরে। পাল্টা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত 2 প্রমোটার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।